উদ্যোক্তা আসলে কিরকম হওয়া উচিত, মেইন কয়েকটা জিনিস দেখতে হবে যে তার ভিশন আছে কিনা, ইফ হি ইজ ভিশনারি। এখন একটা মানুষ যে মানে খাইতে হবে দেখে দিতেছি, দেখি 20-30 হাজার টাকা আসলে হবে না, এই টাইপের ব্যবসায় কে কি আপনি লোন দিবেন? রিস্কি হয়ে যাবে না খুব? ও তো অ্যাম্বিশন নাই, মানে ভিশনও নাই। আমার ভিশন থাকতে হবে, আমার সামনে এখন একটা ভিশন থাকতে হবে, আমার একটা সিঁড়ি দেখতে হবে। তাহলে সে হবে মেইনলি এই যে প্রথম পয়েন্টে আছে যে দূরদর্শিতা, ভিশন থাকতে হবে একটা তার, যে কিভাবে বিজনেস করবে, এই বিজনেস করলে এটা হবে এটা হবে। তার আপনি একটা মানুষের সাথে কথা বললেই তো বুঝবেন যে সে ভিশনারি কিনা, তাই না? তারপর যে ধর নেশাখোর অথবা স্মাগলার, এদেরকে দিবেন? তাহলে এই টাইপের যে তাদের চরিত্রের প্রবলেম আছে তাদেরকে দিবেন না। বাকি যেগুলো থাকলে তাদের তো দেওয়া যায় নাকি ভাই? মোটামুটি কিন্তু এই দুইটাই মেইন, ঠিক আছে? তারপরে যেগুলো আছে অবশ্যই যে ভালো গুণাবলী, যেটা বলতে এখানে যে এটা দেওয়া আছে সেটা হলো যে ভালো গুণাবলী একটা আদর্শ উদ্যোক্তার কি কি গুণাবলী থাকা উচিত একটু দেখেন। যে সময় সচেতন, মানে দক্ষতা, উদ্যোগ, তাই না? উদ্দীপনায় কোন জায়গায় লোন দেই না, অবৈধ ব্যবসা আমরা লোন দিতেছি না। এমআরএ থেকে বলছে, এমআরএ আমাদের ঋণ নীতিমালা আছে না, মানে ওদের নীতিমালা, এখানে স্পষ্ট বলা আছে যে আইজিএ ভিত্তিক লোন দিতে হবে। আইজিএ ভিত্তিক বলতে কি বলতেছে, যে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি। সোনার দোকান, ঠিক আছে, একবারে সত্যি কথা। যেটা 3 ধরনের ব্যবসা আমরা যে বললাম, 3টা ব্যবসা, তো আমরা 3টা দলে ভাগ হয়ে যাই। এইটা হলে গিয়ে 1 নম্বর দল, 2 নম্বর দল, 3 নম্বর দল, ঠিক আছে ভাই? আপনারা হলে যে ম্যানুফ্যাকচারিং হলে গিয়ে যে আপনারা একটা বেকারি দিবেন, ঠিক আছে? বেকারি একটা সুন্দর একটা নাম দিবেন, ঠিক আছে? এবং সবাই কিন্তু আলোচনা করেন, সবার জন্য বক্তব্য আসে। আমার মেইন জিনিসটা যেটা লাগবে সেটা হলে খাতগুলা, যে 1 নম্বর হলে আয়ের খাত, তারপর 2 নম্বর হলে গিয়ে যে ব্যয়ের খাত, একটা হলো প্রারম্ভিক ব্যয়, মানে আমি যখন ব্যবসা শুরু করব তাহলে আমার শুরু করতে কি কি টাকা লাগবে, খরচ হবে। সেকেন্ড পার্টটা হলে গিয়ে যে আমার বিজনেস চালাইতে আমার যে টাকাটা লাগে, যে রানিং ক্যাপিটাল, ঠিক আছে ভাই? 1 নম্বর হলে গিয়ে যে আয়ের খাতগুলো, এখানে আমি কোন কোন জায়গায় ইনকাম করব। 2 নম্বর হলে গিয়ে যে ব্যয়ের মধ্যে 2টা ভাগ, একটা হলে যে প্রারম্ভিক ব্যয়, মানে যেটা হলে যে আমি ব্যবসা শুরু করার সময় লাগবে, ওইটার খাতগুলো, যেরকম আমার ট্রেড লাইসেন্স না লাগবে, ওটা একটা ব্যয় আছে। আমার এই লাইসেন্স, ওই লাইসেন্স, এই আইনি প্রক্রিয়া, আমার জমি, এগুলো কি সব যাবে হলে গিয়ে যে আমার প্রারম্ভিক ব্যয়ের মধ্যে, তাই না? আর 2 নম্বর হলে গিয়ে যে এগুলো ব্যয় করার পর আমি যখন জিনিসটা এস্টাবলিশ করলাম, তখন আমার লাগবে দোকানটা চালাইতে, যেটা চলতি ব্যয়। তো আমরা এই 2 ভাগে ভাগ করে করব। তো ভাইয়ারা হলে গিয়ে যেটা বেকারি দিতেছে, ভাইয়া আপনারা দিবেন একটা সুপার শপ, ঠিক আছে? একটা সুন্দর একটা নাম দিবেন। আর ভাই সবাই একটু কথা বলেন কিন্তু, ঠিক আছে? সুপার শপ। আর ভাই আপনারা দিবেন হলে গিয়ে যে সার্ভিস সেক্টর, ইন্টারসিটি, ঠিক আছে? ইন্টারসিটি বাস। সময় হলে গিয়ে যে 10 মিনিট, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। প্রতিষ্ঠানের নাম হলো ফুড ফ্যান ফেয়ার বেকারি। ফুড ফ্যান ফেয়ার বেকারির আয়ের মূল উৎস হলো পণ্য বিক্রয় থেকে আয়, দ্বিতীয়ত হলো অগ্রিম থেকে আয়, তৃতীয় হলো মালামাল কেনার উপরে অনেক সময় কম দামে, যখন মার্কেটের দাম কিছুটা কম থাকে, তৃতীয় হলো আমাদের যে নষ্ট, যে বেকারির যে নষ্ট মালামাল থাকে ওগুলি অল্প দামে বিক্রি করা থেকে কিছুটা আয় আসে। এই হলো আমাদের আয়ের খাতসমূহ। ব্যয়ের খাতসমূহ হলো প্রারম্ভিক ব্যয়, স্থায়ী সম্পদজনিত ব্যয়, তারপর হলো চলতি ব্যয়, কাঁচামাল ক্রয়, কর্মচারীর বেতন, পরিবহন খরচ, জ্বালানি খরচ, দোকান ভাড়া, বিজ্ঞাপন বাবদ খরচ, প্যাকেজিং, তারপরে হলো ভ্যাট ও ট্যাক্স, প্রিন্টিং খরচ, ট্রেড লাইসেন্স বাবদ খরচ, আপ্যায়ন বাবদ খরচ এবং বিদ্যুৎ বিল। এটা হলো আমাদের চলতি ব্যয়। তাহলে আমরা প্রারম্ভিক যে খাতটা আছে এই খাতের সাথে চলতি ব্যয়টা আমরা যোগ করে পণ্য যে বিক্রয় বাবদ আয় হয়, অন্যান্য অগ্রিম এই যে ক্রয় থেকে এবং নষ্ট পণ্য থেকে, এটা যোগ বিয়োগ করে যেটা আমরা পাবো ওটাই নিট লাভ হিসাবে গণ্য হবে। আসসালামু আলাইকুম, আমি 2 নং দলের পক্ষ থেকে সুপার শপের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করছি। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো প্রয়াস সুপার শপ। একটা দোকান শুরু করতে গেলেই আমাদের আগে চিন্তা করতে হবে যে আগে একটা ঘর নিতে হবে। তো ঘর নেওয়ার জন্য আমাদের অগ্রিম টাকা দিতে হবে, সেটাই আমরা প্রারম্ভিক একটা খরচের খাতে নিয়ে আসছি, অগ্রিম জামানত। এরপরে আমার যখন ঘর হবে, আমার নাম হলো, এখন আমার ট্রেড লাইসেন্স দরকার, তখন আমরা ট্রেড লাইসেন্সের জন্য একটা অ্যাপ্লিকেশন করব। এরপরে আমি একটা ঘর হবে, ট্রেড লাইসেন্স হবে, তারপরে আমি ডেকোরেশন
বাবদ একটা খরচ আছে, আর একটা হলো ফার্নিচার। এই দুইটা খরচ আমরা প্রারম্ভিক করব। এরপরে সবকিছু ঠিক থাকলে আমি চলতি ব্যয়ের জন্য চলে যাব। এটা হলো যে পণ্য ক্রয়, দোকান ভাড়া, কর্মচারীর বেতন আছে, বিদ্যুৎ বিল আছে, পরিবহন ব্যয় আছে, গোডাউন ভাড়া আছে। যদি আমার এখানে মাল স্টক করতে না পারি তখন আমার একটা ঘরের দরকার থাকে, সেই ক্ষেত্রে এটা আমরা চিন্তা করছি। গ্যাস বিল আছে, রক্ষণাবেক্ষণ খরচ আছে। আমার ঘর বড় ঘর হলে এখানে আলাদা লোকের দরকার আছে রক্ষণাবেক্ষণ। তারপরে আপ্যায়ন খরচ আছে, এই জন্য আমরা এটা রাখছি। তারপরে এখানে আমার দোকানের ইনকামের উপর একটা ভ্যাট ট্যাক্সের একটা বিষয় থাকে, সেই খরচটা আমরা নিয়ে আসছি। তারপরে আছে বিজ্ঞাপনের জন্য একটা খরচ আছে। আরেকটা হলো যে আমাদের বছর শেষে জুন মাসে ডিসেম্বর মাসে আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেখানে কিন্তু ব্যাংক চার্জটা আমাদের দিতে হয়। এই হিসাব করে আমরা মোটামুটি এটা চলতি ব্যয় দাঁড় করেছি। এবং এই সব কিছু ঠিক থাকলে আমি শুরু করার পরে আমার যে খাত থেকে ইনকাম আসতে পারে সেটা হলো যে আমার যে পণ্যটা আমি রেগুলার বেচা বিক্রি করব সেখান থেকে যে লাভটা আসবে। আর একটা হলো যে এখানে বিভিন্ন ধরনের কোম্পানি এসে আমাদের একটা টার্গেট দিতে পারে যে আপনি যদি 2 লাখ টাকার মাল বিক্রি করেন আপনাকে একটা ইনসেনটিভ দেওয়া হবে, না এরকমের আছে। বা আপনি যদি 5 কার্টন মাল নেন এর সাথে আপনার হাফ ডজন ফ্রি দেওয়া হবে। এইখান থেকে আমার একটা ইনসেনটিভ বাবদ ইনকাম আসে। আর একটা হলো যে আমার এইখানে যখন কিছু কার্টন নষ্ট হয়ে যাবে বা এটা তো দ্বিতীয়বার ব্যবহার করা যায় না, তারপর ড্রাম আছে এই জাতীয়, তারপর টিনের যে কৌটো আছে, এগুলো আমি বিক্রি করে একটা ইনকাম এখানে পাইতে পারি। জি, এইখানে আমরা এই 3টা ইনকামের নিয়ে আসছি। এই ছিল আমাদের পক্ষ থেকে যে আয় ব্যয়ের একটা হিসাব। এই হলো আমাদের প্রয়াস স্বপ্ন সুপারের ইনকাম। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের তৃতীয় দল মহানগর ইন্টারসিটি আমাদের গাড়ির নাম। আমাদের আয়ের খাতসমূহ যাত্রী ভাড়া, নাম্বার 2 হলো রিজার্ভ ভাড়া, নাম্বার 3 হলো পুরাতন টায়ার বিক্রি, তারপর নাম্বার 4 পুরাতন যন্ত্রাংশ বিক্রয়, নাম্বার 5 পুরাতন মোবিল বিক্রয়। তারপর ব্যয়ের খাতসমূহ জ্বালানি খরচ, নাম্বার 2 মানে বাস ক্রয়, নাম্বার 3 গ্যারেজ ভাড়া, নাম্বার 4 রেজিস্ট্রেশন খরচ অথবা রুট পারমিট, নাম্বার 5 কর্মচারী বেতন ও বোনাস, তার নাম্বার 6 মেরামত খরচ, নাম্বার 7 টোল খরচ, নাম্বার 8 রক্ষণাবেক্ষণ খরচ, নাম্বার 9 অফিস পরিচালনা ব্যয়। তো এই ব্যয়গুলো আমাদের হবে, এখান থেকে আমরা আয় করবো, এখান থেকে এই ব্যয়গুলো করতে হবে আর কি। থ্যাংক ইউ সবাইকে। ইম্পর্টেন্ট জিনিস বাদ পড়ছে, আমাদের সবার এখানেই বাদ পড়ছে। 1 নম্বর হলে গিয়ে যে আপ্যায়ন আছে, সবার আছে না? আচ্ছা, 2 নম্বর হলে গিয়ে যে অন্যান্য, ঠিক আছে, যেটা বাদ পড়ে থাকে অন্যান্যের মধ্যে চলে যেত। এখন যেরকম ভাইরা বাস নামাইতেছে, তো ভাইয়াদের হলে প্রতিটা জায়গায় মনে করেন যে সার্জেন্ট কিন্তু থামাবে, তাই না? এই যে মাওয়া রুটে যদি গাড়ি চলে, আমি প্রতিবার মাওয়া রুটে গাড়ি নিয়ে যাই, প্রতিবার আমি 1.5 থেকে 2,000 টাকা দিই, ঠিক আছে? কারণ ওই রোডে আমি দেখছি যে 80-তে চালানো সম্ভবই না, কেমন কেমন 90-100 এমনি উঠে যায়, ঠিক আছে? এবং প্রতিবার আমি ধরা খাই, প্রতিবার আমার 2,000 টাকা দিতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া অন্যান্য লিখে রাখেন। আমার মনে খুবই সুন্দর হয়েছে না? তাই একটু হাতে দিয়ে ভাই ভাই দেখেন, এটা হলে গিয়ে যে ছিল ম্যানুফ্যাকচারিং, তাই না? ম্যানুফ্যাকচারিং এটা অন্যরকম না, ওর একটা কারখানা আছে। এখানে কারখানার সাথে একটা অফিস ঘরও থাকার কথা, অ্যাটলিস্ট একটা রুম হলো একটা অফিস, সাথে একজন অ্যাকাউন্টেন্ট কিন্তু থাকবেই। তার মানে অফিস কর্মচারী থাকে, কিন্তু অফিস কর্মচারীর সাথে আমার কিছু মজুর কি বলে এটাকে শ্রমিক থাকে। আমরা যখনই হলে গিয়ে যে মানে উৎপাদনমুখী ব্যবসায় যাব, তখনই মনে রাখবেন সেখানে 2 ধরনের খরচ আছে, একটা হলো অফিস ব্যয় আর একটা হলো কারখানার ব্যয়। কারখানার ব্যয়ের মধ্যে সব প্রোডাকশন খরচগুলো পড়বে, আর অফিস ব্যয়ের মধ্যে হলে গিয়ে আমার মার্কেটিং থেকে শুরু করে যে অফিসের যে খরচগুলো আর কি ওইগুলো আসবে। আচ্ছা, এখানে আমরা তাহলে এখন দেখেন যে কোন জায়গায় লোন দিতে পারি। 1 নম্বর হলে গিয়ে যে স্থায়ী সম্পদজনিত ব্যয়, মানে আমি যদি এখন মেশিন কিনতে যাই, আপনি কি লোন দিবেন? কেন মেশিনের লোন দিবেন না কেন? অবশ্যই দিবেন, সে তো এটা দিয়েই তো ইনকাম করবে, তাই গিয়ে তাহলে আমি মেশিন কেনা আমি লোন দিতে পারি। জায়গা কেনাতে কি আপনি লোন দিবেন? কারণ জায়গা না থাকলে আপনি তাহলে কিসে কি করতেছেন, ও মেশিন কিনবে কি কিনবেন আপনি তো জানেন না। তার মানে হলে গিয়ে যে আমি এই জায়গাটাতে স্থায়ী সম্পদের মধ্যে মেশিন কেনা আমি লোন দিতে পারি বেকারির ক্ষেত্রে। আর কোন জায়গায় লোন দেওয়া যায় দেখেন তবে, কাঁচামালে দিবেন, কিন্তু ধরেন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কাঁচামাল তো খুব কম টাকার, মানে বেকারির ক্ষেত্রে কয় টাকার কাঁচামাল লাগবে, কিন্তু বেশি টাকা কাঁচামাল লাগে না। আচ্ছা, এখানে যেটা হয় যে আমরা আসলে এটা একটা ভাস্ট একটা টপিক, যে রানিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল। আমি একটা উদাহরণ দিই, যখন ব্যাংকে ছিলাম, ধরেন একটা জিন্সের ফ্যাক্টরিতে গেছিলাম, ওরা জিন্স বানাইতো, ওদেরকে খালি মেশিনারিজ দিছে, ঠিক আছে? মেশিনারিজ কিনে দিচ্ছে, সব ধরনের মেশিনারিজ কিনে দিচ্ছে।
তো কিনে দেওয়ার পরে যেটা হয়েছে ওই লোক উৎপাদন করছে প্রথম চালান, প্রথম অর্ডার সে উৎপাদন করে সে দিয়ে দিছে, চালান দিয়ে দিছে। এখন যেটা হয়েছে সে পেমেন্ট পাইতেছে না, পেমেন্ট না পাওয়ার কারণে 6 মাস ধরে পেমেন্ট পায় না। এখন তার কাছে অর্ডার আরো 3টা অর্ডার পড়ে আছে, সে কাজ করতে পারতেছে না। তার মানে কি তার ওয়ার্কিং ক্যাপিটাল নাই, সে যে শ্রমিকের বেতন দেবে অথবা কাঁচামাল কিনবে সেই টাকাটা তার কাছে নাই। এই জায়গাটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, যে একটা ব্যবসা পরিচালনার জন্য যে ব্যয়টা সেটা হলো যে ওয়ার্কিং ক্যাপিটাল। এখন সামগ্রিকভাবে আমরা যদি ওয়ার্কিং ক্যাপিটাল লোন যদি দিতাম তাহলে আমরা কাঁচামাল করে দিতে পারতাম, যে তার ঘাটতি কতখানি এটা আবার আপনি ও যদি যদি আপনাকে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট দিতে পারতো অথবা আপনি বানাইতে পারতেন তার সত্যিকারের, তাহলে আপনি এটা নির্ণয় করতে পারতেন যে এটা ওয়ার্কিং ক্যাপিটাল নিড কত। নাম্বার ধরে হিসাব নিকাশ করলেই আপনি ওয়ার্কিং ক্যাপিটাল বাই করতে পারবেন। আপনি ইন্টারনেটে যে ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেশন লিখে সার্চ দেন গুগলে, তাহলেই বুঝবেন যে এটা একটা ফর্মুলা আছে। যদি খুব বড় ধরনের ঘাটতি থাকে সেই ক্ষেত্রে আমরা কাঁচামাল ক্রয়ও দিতে পারি। পরিবহনের ধরনের একটা করতেছে, ওর ডেকোরেশন করতেছে আমি দিতে পারি, তাই না? অথবা এক্সপ্যানশন করতেছে আমি দিতে পারি। তবে পরিবহনের জন্য ধরেন একটা গাড়ি কিনলো, যে তার এটা আরো এটা কমে যাবে, পরিবহন ক্ষয়টা মানে ব্যয়টা কমে তার ইনকামটা আরো বাড়বে, এরকম যদি হয় তাহলে আমরা ওইখানেও দিতে পারি। তার মানে কি ভাই, দেখছেন কতগুলো জায়গা আছে লোন দেওয়ার, এখানে 4-5টা আছে। আচ্ছা, আমরা এখন কেন বলতেছি আমরা পারপাস বেসড লোন দেই? কারণ আমাদেরকে বুঝতে হবে যে একটা লোন ঠিকমতো কাজে লাগাইছে কিনা, সেটা বুঝতে হলে আমার পারপাসটা বুঝতে হবে। সেই পারপাসটাই কিন্তু আমরা এই যে ব্যয়ের খাত যদি আমাদের পরিচিত, আমরা যদি এই ব্যয়ের খাতগুলোর সাথে পরিচিত থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে সে কোন জায়গায় সে ইনভেস্ট করতেছে। ঠিক আছে, এটা গেল হলে গিয়ে যে আপনার ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, এখন দেখেন আসি আমরা ট্রেডিংয়ে দেখেন ট্রেডিং কিন্তু খুব ইজি একটা ব্যবসা। আমি একজনের কাছ থেকে মাল আই না, এখানে আমি সাজায় রাখবো আর একজন এসে কিনে নিয়ে যাবে, তাই না? খুবই ইজি একটা ব্যবসা। তো এখানে আমি কোন জায়গায় লোন দিতে পারি ভাই বলেন তো, কোন খাতে? সুপার শপ ডেকোরেশন দিবেন না? কারণ ফার্নিচার ফিক্সচারই হলে ওদের অনেক হাইফাই না হলে কিন্তু মানুষ অ্যাট্রাক্ট করা সম্ভব না। যত হাইফাই তত বেশি মানুষ, সো ওইখানে একটা বড় অ্যামাউন্টে খরচ হয়। আরেকটা জায়গা আছে, সেটা লেগে যে পণ্য ক্রয় মানে মজুদ বৃদ্ধি, মজুদ বাড়ানো, যেটা মজুদ কেনার জন্য। তাও কি পুরো টাকাটা দিবেন? আচ্ছা, আমাদের উদ্দীপনের রুল কি? আমরা তো বলতেছি যে মূলধনের 50% বেশি দিব না, তাই না? তার যদি 3 লাখ টাকার যদি ওর নিট থাকে, আমরা কত দিব? 1.5 লাখ টাকা, এইটাই আর কি ম্যাক্সিমাম। আবার যদি ওর মানে ক্যাপাসিটি 1.5 লাখ টাকারও না থাকে তাহলে তো আরো কম। এখানে আর তাহলে তো কোনোটা নাই। এখন এক্সট্রা থাকতে পারে যে এখন নতুন একটা গোডাউন নিতেছে, ওর অনেক বড় হয়ে গেছে ব্যবসা, আমার হলে মাল আরো রাখতে হবে, আমি গোডাউন একটা নিবো, ওইখানে আমার টাকা লাগবে, টাকা দেন, ওইখানে দিতে পারবো, তাই না? বাসে লোন দেওয়ার অনেকগুলো জায়গা আছে। দেখেন বাসে কিন্তু 1 নম্বর হলে বাস ক্রয়, আমি কিন্তু এখানে লোন দিতে পারি, তাই না? তারপরে মনে করেন যে ওদের একটা বড় খরচ যে মেরামতে, মেইনটেনেন্সে, যে একটা টায়ারের দামই হলে গিয়ে যে 40-50 হাজার টাকার উপরে, মেইনটেনেন্সে ওদের একটা ব্যাপক একটা খরচ হয়। তো আমরা মেইনটেনেন্সে কিন্তু দিতে পারি, তাই না? আর কোন জায়গায় দিতে পারি? অনেক সময় যে নতুন রুট নিতেছে, আমরা কিন্তু একবারে যে নতুন ভাবে যে রুট পারমিট ওইটাতে দিব না, কারণ ও যে রুট পারমিট নিতে পারে আমার গ্যারান্টি, তাই না? তো সেই ক্ষেত্রে ধরেন একটা রুটে চলতেছে অলরেডি, ধরেন ঢাকা পিরোজপুর চলতেছে বাসটা, এখনো বলতেছে না আমি ঢাকা থেকে নড়াইল হয়ে আমি খুলনা যাবো, একটা নতুন রুটে কিন্তু যাইতেছে, তাই না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই যে রুট পারমিটটা লাগবে, সেই ক্ষেত্রে আমরা হয়তো তাকে কিছু হেল্প করতে পারি, ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে। নতুন করে যদি বাস কিনে তাহলে সেখানে দিতে পারি। তো ভাই এখন বুঝছেন তো আমাদের হলে গেছে অনেকগুলা খাত আছে, আমরা কি এই জিনিসটা ভাই বুঝতে পারছি? আজকের মতো শেষ করি না? আর কোনো ধরনের প্রবলেম হলে ভাই আমাদের সাথে একটু প্লিজ যোগাযোগ করেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, আসি।